আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস প্রেমের নীলকাব্য। লেখিকা নওরিন কবির তিশা। পর্ব সংখ্যা ২৬। ভয়েস বাই আরবি। উহুম উহুম, আস্তে আস্তে। পাশে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ঘুমান্ত। মাত্র একটু সতর্কতা মিশ্রিত নীলের কণ্ঠস্বর। ইফাস কিঞ্চিৎ বিস্মিত কণ্ঠে বলল, কিন্তু ভাই। শাট আপ স্টুপিড। আর কোনো কথা নেই। সে ফোন কাটতে যেতে ইফা দ্রুত কণ্ঠে বলে উঠল, ভাই ফোন রাখবেন না প্লিজ। জালাল পার্টির লোকেরা ইদানিং বেশি বাড়াবাড়ি করছে। কিছুদিন যাবৎ আমাদের দলের বহু লোককে নানাভাবে আহত করেছে ওরা। আফতাব চাচার অবস্থা ভালো না, ওনার ছেলে অনেককেও আহত করেছে ওরা। যেহেতু আপনি আজ ফিরেছেন, তাই আপনাকে জানালাম। নীল বিস্মিত কণ্ঠে বলল, হোয়াট রাবিশ, এত কিছু হয়ে গিয়েছে, তুই আজকে জানাচ্ছিস আমায়? ইয়ে মানে ভাই, আপনাকে চাচা জানাতে বারণ করেছিল। ইফাজের কথা শোনা মাত্রই মাথার ধকপক করে উঠল নীলের। তার মানে এই জন্যই ওয়ালিদ খান কিছুদিন আগে তিহুর সঙ্গে দেখা করে ঢাকায় ব্যাক করেছে। এক হাতে তিহুকে আগলে অপর হাতের কনিষ্ঠা আর মধ্যমা আঙুল দিয়ে সর্বোচ্চ বেগে কপাল ঘষতে লাগলো। চিৎকার করতে গিয়েও নিজেকে সংবরণ করে যথাসাধ্য শান্ত কণ্ঠে সে বলল, হোয়াট দ্য হেল। সেটা স্টুপিড, ফোন রাখ, আই অ্যাম কামিং। বলে ফোন কেটে দিল নীল। মাথাটা ছিঁড়ে যাচ্ছে তার। এমনিতেই দীর্ঘ সফরে ক্লান্ত, তার উপর তার দলের লোকের এই শোচনীয় খবর। সবচেয়ে বড় কথা, তার বাবা কেন এসব লুকাবেন? নীল একবার গভীর দৃষ্টিতে তিহুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকলো। সন্ধ্যার কিছুটা পরে বাড়ি ফেরার পথে দীর্ঘ যানজটে আটকে পড়েছে তারা। ক্লান্তিতে থাকায় তার বুকেই ঘুমিয়ে পড়েছে তিহু। সে অবশ্য সিটে হেলান দিয়ে ছিল। তবে তার নিদ্রা যখন গভীরে, তখন নীল আস্তে আস্তে নিজের বুকের পাশে এনে তাকে রাখল। ধীরে ধীরে যানজট কমার সঙ্গে সঙ্গে অতি সন্তর্পণে গাড়ি স্টার্ট দিল সে। বর্তমানে গাড়ি চলমান। শহরের ব্যস্ত রাজপথে ট্রাফিকের দীর্ঘ এক সারি অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে গেল সেটা। মাথা ভর্তি দুশ্চিন্তার মাঝেও নীলের সম্পূর্ণ মনোযোগ পাশের মানবীটির উপর স্থির। তার শখের বাগানের এই একমাত্র ফুলে কখনো তার এই নোংরা রাজনীতির আঁচ লাগতে দেবে না সে। কিন্তু যেহেতু নির্বাচন আসন্ন, তাই কোথাও নিরাপদ নয় তারা। তার উপর আলতাফ চাচার এই অবস্থা। একজন এমপির ছেলে হিসেবে সে এসব দেখে চুপ করে বসে থাকতে পারে না। তার রাজনীতিতে নাম সির্ফ একটা শখ নয়, তার এটা অঙ্গীকার আছে। তার সমর্থকদের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে। ভাবতে ভাবতে গাড়ির গতি বাড়ালো সে। কিঞ্চিৎ দ্রুত বেগে সেটি এগিয়ে চলল সম্মুখে পানে। ঘড়ির কাঁটায় রাত ৮টা বেজে ৪৫ মিনিট। নীলের গাড়িটা এসে থামলো ঢাকা সিটি মেডিকেলের সামনে। আজ প্রায় সপ্তাহখানেক এখানে ভর্তি আছে আফজাল হোসেন। তাদের পার্টির সবচেয়ে বিশ্বস্ত এবং পুরাতন মানব তিনি। তার আন্তরিকতা মুখে বোঝানো যাবে না। নীল দ্রুত গাড়ি থেকে নামলো। তিহুকে বাড়িতে রেখেই এসেছে সে। গাড়ি থেকে নামতেই দেখতে পেল ইফাজ আর আদনান বাহিরে অপেক্ষা করছে। তারা সালাম দিতে উত্তর দিয়ে তাদের নিয়ে চটজলদি ভেতরে প্রবেশ করলো নীল। আর সকালে জ্ঞান ফিরেছে আফজাল হোসেনের। পাশে বসে আছে বিশ্বস্ত আনির। আফজাল হোসেনের একমাত্র পুত্র সে। তার অবস্থাও ভালো না। নীলকে দেখা মাত্রই আফজাল হোসেন উঠে বসার চেষ্টা করলো। আতশোয়া হয়ে বসেছিলেন তিনি। নীল দ্রুত পদক্ষেপে আলতাফ হোসেনের বেডের পাশে এসে দাঁড়ালো। তার কপালে গভীর চিন্তার রেখা। দীর্ঘ সফরের ক্লান্তি এখনো পুরোপুরি উপেক্ষা করেছে। পাশে বসা বিধ্বস্ত আনিরের দিকে তাকিয়ে একবার চোখ বুলিয়ে নিল। পরিস্থিতি যতটা খারাপ ভেবেছিল, তার চেয়েও আরো বেশি খারাপ। আলতাফ চাচা, আপনি এভাবে উঠছেন কেন? শুয়ে থাকুন। নীলের কণ্ঠস্বরে স্পষ্ট কর্তৃত্ব, তবে সেটার সঙ্গে আছে এক গভীর উদ্বেগও। আফজাল হোসেন দুর্বল কণ্ঠে হাসার চেষ্টা করলেন। বাবা, নীল তুমি এসেছো? আসলে কথা শেষ করতে পারলেন না তিনি। সামান্য কথাতেই কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। নীল শান্ত অথচ চাপা ক্ষোভ নিয়ে বলল, আপনি শান্ত হন চাচা। কিন্তু আপনারা কেন ব্যাপারটা আমাকে জানালেন না চাচা? এ দলের ভিত্তি আপনারাই। আপনাদের বিপদে আমি বিদেশে বিভুঁইয়া আরামে থাকবো, আর এদিকে আপনারা রক্ত দেবেন, এটা কি ধরনের কথা? আফজাল হোসেন শান্ত করে একে একে আনিরের মুখ থেকে সমস্ত কিছু শুনল নীল। মূলত তাদের ঢাকায় না থাকার সুযোগে কিছুদিন আগে জালাল পার্টির লোকেরা তাদের পার্টি অফিসে হামলা করে। অতঃপর ধাওয়া পাল্টা ধাওয়া থেকে আফজাল হোসেনের এই অবস্থা। আর তাকে বাঁচাতে গিয়ে অনিরেরও আহত হয়েছে বেশ। সমস্ত কিছু শুনে নীলের চোখ দুটো ইস্পাতের ন্যায় ধারালো হয়ে উঠল।
আফজাল হোসেনের সঙ্গে কিছু কথা বলে আদনান আর ইফাজ নিয়ে বেরিয়ে পড়ল সে। রাত গভীর হতে কিঞ্চিত, তবে সদা ব্যস্ত বিরাজমান শহরের রাজপথের ব্যস্ততা বহল তবিয়তে চলমান। রাস্তার বাতিগুলো জ্বলজ্বল করছে। এই আলো আঁধারির মাঝেও হাওয়ায় কেমন যেন চাপা উত্তেজনা আর শীতলতা মিশ্রিত। একটা ধূসর রঙের গাড়িটি হসপিটালে কিছুটা দূরে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছে। নীল, ইভাস আর আদনান সেই গাড়িটার পেছনের ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মুখমণ্ডলে কোনো ক্লান্তি নেই কারোর, আছে শুধু আসন্ন এক ঝড়ের পূর্বাভাস। হঠাৎ নীল চাপা স্বরে বলে উঠল, তাহলে প্ল্যান ফাইনাল? আর কোনো ভুল যেন না হয়। ইফাজ আর আদনান একই সঙ্গে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ইফাজ হঠাৎ পকেট থেকে একটা সিগারেট বের করলো, নীলের সম্মুখে ধরলো। তাদের জ্ঞান সীমানা অনুসারে ক্লান্তি তার দরুন আজ ধূমপান প্রয়োজন নীলের। তবে তাদের দীর্ঘদিনের বিশ্বাসকে মিথ্যা প্রমাণিত করে নীল বলে উঠল, আই হেট স্মোকিং। আদনান, ইফাজ চমকে তাকালো। নীল যে নিয়মিত ধূমপান করত তেমন নয়, তবে এমন জটিল বিষয়ে সমস্যায় প্রায়শই সে টুকটাক একটা দুটো সিগারেট তাকে ধরাতে দেখা যেত। মূলত ধোঁয়াকে সে যেন নিজের ভেতরের আশ্বস্ত শঙ্কা, অশান্তি এমন মনে করে কৃত্রিমভাবে আকাশে উড়িয়ে দিত। কিন্তু আজ এমনটা না হওয়ায় উল্টো কথায় বিস্মিত হলো দুজনেই। ইফাজ দ্বিধান্বিত কণ্ঠে বলল, ভাই, আপনি তো স্ট্রেস কমাতে মানে আজ কি হয়েছে? কিছু হয়েছে কি? নীল শান্ত অথচ তীক্ষ্ণ চোখে ইফাজের দিকে তাকালো। তার মুখমণ্ডলে এক ধরনের স্থির ন্যায়পরায়ণতা। এভরিথিং ইজ চেঞ্জ নাও। নিকোটিন এখন স্রেফ একটা ডিস্ট্রাকশন। যখন মানুষের লাইফে এমন একটা ওয়ান অ্যান্ড অনলি রিজন চলে আসে যার জন্য তুই বেস্ট ভার্সনে থাকার জন্য কমিটেড, তখন এসব সস্তা রিলিফ লাগে না। আর আমি এমন একজনের কাছে কমিটেড যে আমার জীবনের সবচেয়ে বড় প্রশান্তির কারণ। তার এমন কথা মুগ্ধ দৃষ্টিতে তাকালো ইফাজ আদনান। আদনান বলল, আপনি ভাবিকে খুব ভালোবাসেন তাই না ভাই? তার এমন কথায় অদ্ভুত মুগ্ধতায় হাসল নীল। গভীর কণ্ঠে বলে উঠল, ভালোবাসা নাকি আসক্তি আমি জানি না, শুধু এতটুকুই বলতে পারি সে আমার অস্তিত্বের একমাত্র কারণ, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিঞ্চিত হতভম্ব হয়ে পড়ল তারা। নীলের মতো গুরুগম্ভীর মানুষের এমন উত্তর আশা করেনি তারা। হঠাৎ নীল তাদের অবাক করে দিয়ে ফের বলে উঠল, কয়টা বাজে ইফাজ? ইফাজ বোকা দৃষ্টিতে চেয়ে হঠাৎ এমন একটা কণ্ঠে অপ্রস্তুত হয়ে হাটের দিকে তাকিয়ে বলল, 9:30 ভাই। নীল হাতে থাকা সফট বলটা দূরে ছুঁড়ে বলল, আমায় ফিরতে হবে। বলে সেখান থেকে প্রস্থান করলো সে। গাড়িতে উঠে তা স্টার্ট দিতে দিতে ফের তাদের উদ্দেশ্যে সতর্কতামূলক কণ্ঠে বলল, যা বললাম তার 1 ইঞ্চিও যেন নড়চড় না হয়, মাইন্ড ইট, 1 ইঞ্চিও না। ইফাজ আদনান বাধ্য ছিলেন মাথা নাড়াতেই নীল গাড়ি স্টার্ট দিয়ে সর্বোচ্চ বেগে এগিয়ে চলল সম্মুখে পানে। ঘড়ির কাঁটায় 9:45 পেরিয়ে 46-এর ওপর স্থির হয়েছে সবে। তিনিও বেলকুনিতে দাঁড়িয়ে নীলের অপেক্ষায়। সেই যে তখন তাকে মহলে নামিয়ে দিয়ে বেরিয়েছে, এখনো ফেরার নামগন্ধ নেই। এতক্ষণ অবশ্য সবাই ছিল। কিছুক্ষণ হয়েছে সকলে প্রস্থান করেছে নিজ নিজ কক্ষের উদ্দেশ্যে। দীর্ঘ সফরের দরুন সবাই ক্লান্ত, তবে সন্ধ্যায় কিছুটা ঘুমিয়ে নেওয়ার দরুন ক্লান্তিটার পরিমাণ সামান্য কম তিহুর। বরঞ্চ তার চঞ্চল আখিজোড়া স্থির হয়ে আছে প্রধান ফটকের পানে, নীলের আগমনের অপেক্ষায় চাতক পাখির ন্যায় সে চেয়ে আছে। হঠাৎ একটি গাড়ির আগমনী শব্দে হতেই তিহুর চঞ্চল চক্ষুদ্বয়ে পলক ঝাপটে বারংবার দেখতে লাগলো। ঘন অন্ধকারের মাঝে তীব্র বেগে ছুটে আসা ধূসর রঙের গাড়িটি চিনতে তার ভুল হলো না। দ্রুতবেগী গাড়িটি বিশাল লোহার ফটক অতিক্রম করে ভেতরে প্রশস্ত আঙিনায় এসে ধীর হলো। তিহু সরু নেত্রে এক ঝলক তাকালো সেদিক। কিছুক্ষণের মাঝেই কক্ষের দরজায় এসে কড়া নাড়ল নীল। আধ খোলা থাকায় সম্পূর্ণটাই খুলে গেল। ভেতরে ঢুকে তিহুকে না পেয়ে মুচকি হেসে ব্যালকনিতে প্রবেশ করলো সে। এদিকে নীলকে না দেখতে পেয়ে তিহু উঁকি মারল বেশ কয়েকবার। মাত্র আসা মানবটা হুট করে যে কোথাও উধাও হয়ে গেল, চোখের পলককেই হারিয়ে গেল যেন, নাকি এটা তার ভ্রম ছিল। সে যখন নীলকে খুঁজতে ব্যস্ত তখন নিঃশব্দে অগোছায় তার পিছনে এসে দাঁড়ালো নীল। প্রশান্তির হাসি রেখা ঠোঁটে বিদ্যমান রেখে বরাবরের ন্যায় গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমাকে খুঁজছেন ম্যাডাম? হঠাৎ তিহু ও নীলের এমন কণ্ঠস্বরে হকচকিয়ে উঠল। দ্রুত পেছন ঘুরে নীলকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তবে এতক্ষণ অধীর আগ্রহে নীলের অপেক্ষায় থাকলেও তাকে দেখেই গম্ভীর হয়ে উঠল। অভিমানে কণ্ঠে বলল, একদমই না। বলে নীলকে পাশ কাটিয়ে কক্ষের উদ্দেশ্যে যেতে লাগলো। তবে পেছন থেকে একটা হাত খপ করে ধরে বসলো তার হাত।
নীল কাছাকাছি টেনে বলল, মিথ্যা বলাই যায় যদি অপরপক্ষ তা ধরতে না পারে, কিন্তু আমি তো ধরে ফেলেছি। তা এত বড় মিথ্যা বলার কারণ কি? কিসের আবার মিথ্যা? ঘুম আসছিল না তাই দাঁড়িয়েছিলাম, নতুবা কারোর জন্য সাত করা অপেক্ষা করার কোনো ইচ্ছা নেই আমার, বিশেষত তার জন্য যে আমাকে কিছু না জানিয়েই এত রাত পর্যন্ত বাহিরে থাকে। নীল বুঝলো অভিমানের অভিমান, ঘড়ির কাঁটায় চেয়ে বলল, সবে তো রাত 9:50, এত রাত কিভাবে হলো? আমি কি আপনার কাছে কৈফিয়ত চেয়েছি? ছাড়ুন আমায়। টিহু মশরামশি করতেই নীল তাকে আরো শক্ত করে ঘনিষ্ঠ করে নিল নিজের সাথে। আচ্ছা, নাও বুঝিয়েছি, এটা অনেক রাত, কিন্তু আমার কথাটা তো শোনো। টিহু স্থির হলো, ভ্রু কুঁচকে বলল, বলুন কি বলবেন? দ্যাটস লাইক মাই লেডি। বাট আপনার জানা উচিত ম্যাডাম, আপনার হাজবেন্ড শুধু আপনার হাজবেন্ডই নয়, একজন ব্যবসায়ী, প্লাস আপনার মতো নেতা সাহেব। তার ব্যবসা আছে, তার বাহিরের দিক আছে, সে সব দিকটা হ্যান্ডেল করতে হবে তো তাকে, তাই না? বাচ্চাদের ভোলানোর মতো এমন কথা বলে টিহু ভ্রু কুঁচকে বলল, ছেলে ভোলানোর মতো কথা বলার কোনো দরকার নেই মিস্টার, আমি বাচ্চা না। ভালো করে জানি আপনার বিজনেস আছে, কিন্তু সেটা একটা কল করে জানালেই হয়। আর আজকে ফিরে পারেননি, আজকে থেকে কিসের দায়িত্ব, হ্যাঁ? আচ্ছা নাও, দোষটা আমার। এবার রাগ কমেছে ম্যাডাম, বড্ড ক্লান্ত লাগছে, রুমে যাই। নীল বলল। টিহু মুচকি হেসে বলল কি, হুম, আপনি না হয় বিছানাতেই ঘুমান। তিহুর এমন কথায় সরুন নেতা তার দিকে তাকালো নীল, কিঞ্চিত আশ্চর্যিত কণ্ঠে বলল, কি? তিহু ভ্রু কুঞ্চিত করে বলল, বলেছি বিছানাতে ঘুমাতে। এমনিতেই জাফলংয়ে তো এটাই হতো, এখন আবার নতুন করে বাংলা সিনেমার নায়কের মতো না হওয়ার কিছু নেই। আর তাছাড়াও সকালে রহিমা আন্টিরা যখন রুম গোছাতে আসে, তখন ওই সোফাটা দিয়ে কেমন করে জানি তাকিয়ে থাকে। নীল ঘড়ি খুলতে খুলতে আনমনে বলে উঠল, বউ থাকা সত্ত্বেও বিছানা ঠিকঠাক আর বরের বালিশ সোফায় থাকলে তো সবাই ওভাবেই তাকাবেই। নীলের কণ্ঠস্বর এতটাই খাদে নামানো ছিল যে তার একটা শব্দও শুনতে পেল না তিহু। নিশ্চিন্ত হয়ে ফের শুধালো, কি বললেন? নীল গলা খাঁকড়ে দিয়ে বলল, নাথিং। আচ্ছা, দেখাও কোথায় ঘুমাবো, অনেক টায়ার্ড। টিহু দ্রুত পাশ বালিশটা মাঝে রাখে, ডান পাশে ইশারা করে বলল, এখানে। নীল দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ল ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর বের হয়ে দেখল টিহু ইতিমধ্যে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। নীল ভেজা টাওয়ালটা দিয়ে জনস্নাক্ত চুলগুলো শেষবারের মতো মুছে সেটা হ্যাঙ্গারে ঝুলিয়ে আবারও তাকালো ঘুমন্ত টিহুর মুখের দিকে। খানিকটা মুচকি হেসে এগিয়ে আসলো বিছানায়। নিজের অবস্থানটা প্রেয়সীর ডান পাশে আর প্রেয়সীর অবস্থানটা নিজের বাঁ পাশে দেখে আনমনে মুচকি হাসলো। পারফেক্ট পজিশন, কিন্তু অবস্থানটা বিছানার বাঁ পাশে না হয়ে আমার বুকের বাঁ পাশে হলে বেশ ভালো হতো। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোরের স্নিগ্ধ আলোর রেশ কেটে তপ্ত সূর্যের রেখা চারিদিকে ছড়িয়ে পড়েছে। পাখির কিচিরমিচির আর পাশের বাগানের নানাবিধ ফুলের মিষ্টি সুবাসে মনোহর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রায় ৮ মাসের ছুটি শেষে আজ কর্মজীবনে প্রবেশ করেছে সবাই। প্রবীণ সদস্যরা অবশ্য নির্বাচনে ব্যস্ত। নীলের ব্যস্ততাও কোনো অংশে কম নয়, অফিস থেকে শুরু করে রাজনীতি ময়দান সবখানে সক্রিয় বিচারণ করছে তার। আর আসন্ন নির্বাচনকে ঘিরে তার কর্মচাপ যেন দ্বিগুণ হয়ে উঠেছে। এদিকে আজ ভার্সিটি যাবে বলে ঠিক করেছে তিহু, যেহেতু মাহা রিশাদ কাল এখানেই থেকেছে তাই সবাই একসঙ্গে ভার্সিটি যাবে। সকালে খাওয়া দাওয়া শেষে বাড়ির মধ্যে সদস্যদের থেকে বিদায় আলাপচারিতা শেষে বেরিয়ে পড়ল তিনজন। ড্রাইভার আসিফই ড্রপ করে দিয়ে আসবে তাদের। তবে গাড়িটা ওঠার মুহূর্তে কোথা থেকে জানি হাজির হলো রাফিন। তিহুকে দেখে বলল, আরে সিস্টার, কোথাও যাবে নাকি? তিহু রিশাদ একে অন্যের দিকে দৃষ্টি বিনিময় করে বলল, ইয়েস ব্রো, ভার্সিটিতে যাব। ও তাই নাকি, তা চলো আমি ড্রপ করে দিই, আমিও ওইদিকে যাচ্ছি। না। মাহার এমন কথায় তিহু রিশাদ ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। তবে রাউফিন তার কথায় পাত্তা না দিয়ে গাড়িতে উঠে বসতে বসতে বলল, তোমরা বসো সিস্টার, আমি আবার কারোর কথা শুনি না। তিহু রিশাদ মুখ চেপে হাসলো। মাহা গম্ভীর দৃষ্টিতে ভ্রু কুঁচকে তাকালো। তোরা যা, আমি ট্যাক্সিতে আসছি। রিশাদ গাড়ির ভেতর থেকে বলল, ওরে আয় রে আয় নানি শাশুড়ি, একদিন গেলে মান যাবে না, আর এমনিতেও অনেক দেরি হয়ে গিয়েছে। তার এমন সম্বোধনে রাফিন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রিশাদের পানে তাকিয়ে বলল, নানি শাশুড়ি মানে? উফ, সরি ব্রো, তোমাকে তো বলা হয়নি, আমি ওর নাত জামাই, ওর নাতনি আমার 10 নাম্বার। রাফিন অবাক দৃষ্টিতে তাকালো, বলল, 10 নাম্বার? হ্যাঁ 10 নাম্বার। বাবা,
তোমার তো সেই পাওয়ার, একটা সামলাতে হিমশিম খাচ্ছে আর তোমার 10-10টা। রিশাদ একটু ভাব নিয়ে বলল, দ্যাটস ইজ পাওয়ার। হুম, বুঝেছি। তোমার কলিকাতা হারবালের পাওয়ার একটু বেশি। তাদের এমন লাগামহীন কথাবার্তা হালকা কেসে উঠল তিহু। অর্থাৎ সেও এখানে উপস্থিত। রাফিন বোকা হেসে বলল, উপস, সরি। অতঃপর বাহিরে দাঁড়িয়ে থাকা গম্ভীর মাহার পানে চেয়ে মনে মনে বলল, মেয়ের কাণ্ড দেখেছো, আমাকে সহ্য করতে পারে না, অথচ আমার মেয়ে পয়দা করে বন্ধুর সাথে বিয়েও দিয়ে দিয়েছে। শালার জিন্দেগি। তোরা রাউফিনকে চিনিস তাই না? মাহার এহেন কথায় চমকে উঠল তিহু আর রিশাদ। ভার্সিটির ক্লাস শেষে আইন অনুষদের সামনে খোলা উদ্যানে বসেছিল তারা। তাই মাহার হঠাৎ এমন প্রশ্নে বিস্মিত হল দুজনেই। বিস্ফোরিত নয়নে মাহার দিকে তাকাতে দেখলো ভাবলেশীন ভাবে সম্মুখে পানে চেয়ে মলিন হাসছে সে। তিহু রিশাদ কি বলবে বুঝতে পারল না, নিজেদের ওকালতি করাটা ভুলে গিয়েছে বেমালুম। মাহা ওভাবে তাকিয়ে ফের তাদের দৃষ্টি বিনিময় করে বলল, তোরা কি আমাকে বোকা মনে করিস? হয়তো আমি একটু বেশি মারামারি বা গুন্ডামি করি, তাই ভুলে যাস না তোদের দুজনের থেকে বয়সে একটু হলেও বড় আমি। ম্যাচুরিটি তোদের থেকে বেশি। আমাকে বোকা বানানো তো সহজ না, বিশেষ করে তিহু। ও আমার কাছে সারা জীবন একটা খোলা ডায়েরির পাতার মতো। যতই আমার থেকে চাল লুকানোর চেষ্টা করুক না কেন, কখনো সফল হয়নি। আর এত বড় একটা সত্য, সত্যি তোরা চাপা দিতে চেয়েছিলি? একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে, পরক্ষণে বলে উঠল, আমি তো সেদিনই বুঝে গিয়েছিলাম, যেদিন রিশাদ আর তুই জাফনাকে রাউফিনের সঙ্গে একান্তে কথা বলছিলি আর আমার দিকে তাকাচ্ছিলি। তোরা কি ভেবেছিলি এতটাই সতর্ক হয়ে গেছিস যে আমার দৃষ্টির অন্তরালে যাবি? কখনোই সম্ভব না। তবে আমি না বোকা, বড্ড বোকা। প্রথম দিকে তোদের নাটক আমি ধরতেই পারিনি। সদা হাস্যোজ্জ্বল মুখটা মলিনতার ছায়ায় ছেয়ে গেল। তিহু দ্রুত উঠে মাহার কাছাকাছি গিয়ে তাকে জাপটে ধরে বলল, এমনটা না দোস্ত, বিশ্বাস কর, আমরা শুধু চেয়েছিলাম। তাকে কথা শেষ করতে না দিয়ে নিজের কাঁধে রাখা তার হাতটা আলতো হাত করে সরিয়ে দিল। বলল, আমি জানি সাফাই করার কোনো প্রয়োজন নেই, আমি চিনি তোদের। জীবনে যাই করিস কখনো আমার খারাপ চাইবি না তোরে। তিহু শক্ত করে চেপে ধরল মাহাকে। রিশাদও অপ্রস্তুত হেসে বলল, তাহলে চলুন একটু ফুচকা খেয়ে আসা যাক। হাজবেন্ড সাহেব। হাজবেন্ড? তিহু চমকে তাকাতে রিশাদ তার মাথায় গাঁটটা মেরে বলল, ড্রামা বন্ধ কর মিস ড্রামা কুইন। আমাদের জেন্ডার চেঞ্জ আপনিই করেছিলেন, আর বিয়েটাও আপনি দিয়েছিলেন আমাদের। ছেলেবেলার কথা মনে করেই শব্দ করে হেসে উঠল দুজনেই। মলিন ঠোঁটেও হাসি ফুটল মাহার। তিনটে মিলে এগিয়ে চলল প্রধান ফটক পেরিয়ে। রাজনীতির ময়দানে ফাঁকা পেলে টিকটিকিও নিজেকে বৃহৎ কিছু মনে করে। তবে তার বোঝা উচিত নিজের অবস্থানটা। ছেলের এমন কথায় তার দিকে ঘুরে তাকালো ওয়ালিদ খান। অফিসে নীলের কেবিনে কিছুক্ষণ হলো এসেছেন তিনি, ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কথা আর রাজনৈতিক আলাপচারিতার উদ্দেশ্যে। নীল হাতে থাকা সফট বলটা প্রেস করতে করতে বলল, কিন্তু সেদিন আমার থেকে ওই কথাটা লুকানো উচিত হয়নি তোমার। কণ্ঠে ঝরে পড়েছে আগ্নেয়গিরি, চোখ দুটো বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ। ওইদিন ব্যাপারটা হাইড করা একটাই কারণ, নুরাইন মা অসুস্থ ছিল। তাই শুধুই তো তোমার চিন্তার পরিমাণ বাড়াতে চাইনি। যদিও আমি নুরাইনকে রেখে কখনো আসতাম না, কিন্তু আমাকে একবার ইনফর্ম করা উচিত ছিল তোমার। রিজনটা তুমি খুব ভালো করে জানো। জাভেদ জালাল নিজেকে অনেক কিছু বড় মনে করে। আদতে ছোট কিড, ভিন্ন অন্য কিছুই নয় সে। এজন্যই আমি চাইনি সামান্য ব্যাপারে তুমি বিচলিত হয়ে পড়ো। সেটা ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি এই মাসে কয়টা সমাবেশ আয়োজন রেখেছো? শুধুমাত্র লোক দেখানোর জন্য বৃহৎ কিছু না আয়োজন করতে চাই না। ও আচ্ছা। তারা যখন ব্যস্ত গুরুত্বপূর্ণ আলোচনায়, ঠিক তখনই হুড়মুড়িয়ে কেবিনে প্রবেশ করল ইফাস। তাকে এমন বিচলিত দেখে নীল বলল, হোয়াটস রং? ভাই, দ্রুত চলেন ভার্সিটির দিকে, আমি জাভেদ করিমকে দেখেছি। জাভেদ করিম ভার্সিটিতে মানে? হাতে থেকে সফট বলটা দূরে ছুঁড়ে এক লহমায় গর্জে উঠল নীল। আগ্নেয়গিরি ঝরা কণ্ঠে বলল, কুত্তার বাচ্চাটার এখনো শিক্ষা হয়নি দেখছি। বলে কেবিন থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল নীল। ইফাস তার পিছু পিছু যেতে নিতে ওয়ালিদ খান তাকে থামিয়ে বলল, তুই কোথা থেকে জানলি? আদনান ভার্সিটিতে কাছে। ভাই রেখেছিল ওকে, ভাবির নিরাপত্তার জন্য। আর ওই আমাকে ফোন দিয়ে বলেছে ভাইকে ফোনে পাচ্ছে না দেখে। ওহ, যা দ্রুত যা, আর নীল যেন মারামারিতে না জড়ায়। আচ্ছা। চটজলদি পায়ে নীলের পিছু পিছু প্রস্থান করলে ইফাজ। নূর নূর মাহা রিশাদ ভার্সিটি থেকে অনেকটা দূরে একটা ফুচকা রেস্টুরেন্টে দাঁড়িয়ে ফুচকা খেতে ব্যস্ত। হঠাৎ এমন পরিচিত কণ্ঠে ব্যাকুল
হয়ে পিছনে ঘুরল। ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে নীল, তীক্ষ্ণ দৃষ্টি, ব্যাকুলতা তার। টিহু সর্বশেষ ফুচকাটা মুখে পুরে মাহারির স্বাদের দিকে এক ঝলক তাকালো, পরক্ষণে এগিয়ে আসলো নীলের দিকে। দ্রুত মুখে থাকা ফুচকাটা চিবিয়ে বলল, আপনি? চলো। বড্ড বিচলিত তার দৃষ্টি, মাত্রাতিরিক্ত উদ্বিগ্ন কণ্ঠস্বর। টিহু অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বলল, কোথায়? আর আপনি এমন করছেন কেন? নীল আর কোনো কথা না বললে তার হাত আঁকড়ে ধরল। টিহু কিছু বলতে যাবে তার আগে হন্তদন্ত পায়ে প্রবেশ করলো গাড়ির ভিতর। কোনোরূপ পূর্বাভাস ছাড়া স্টার্ট দেয় সেটা। দ্রুতবেগে চলমান গাড়ির গতি মন্ত হচ্ছে মাত্রই। ভার্সিটি থেকে বেশ কিছুটা দূরে মহলের কাছে গিয়ে অবস্থান। টিহু ভ্রু কুঁচকে চেয়ে আছে। নীল লুকিং গ্লাসে তার দিকে চেয়ে বলল, মুড অফ? তখন ওইভাবে নিয়ে আসলেন কেন? আচ্ছা, তুমি কি বাসায় যাবে নাকি অন্য কোথাও? আচ্ছা থাক, মহলে চলো। অতি সূক্ষ্মভাবে মূল কথাটা ঘুরে ফেলল নীল। তবে টিহু কি কম যায় নাকি? সে স্পষ্ট কণ্ঠে বলল, ওহো, চেষ্টা করবেন না মিস্টার। তখন আমাকে ওভাবে নিয়ে আসলেন কেন সেটা আগে বলুন। হঠাৎ নীল গাড়ির ব্রেক কষল, বলল, পৌঁছে গিয়েছি। টিহু বিরক্তিকর কণ্ঠে ভ্রু কুঁচকালো। মহলে পৌঁছে যাওয়ার দরুন ব্যাপারটা চাপা পড়ল তখনকার মতো। নীল গাড়ি থেকে নেমে বরংবারের ন্যায় গম্ভীর পদচারণে প্রবেশ করল মহলে। টিহুও কিঞ্চিৎ দাম্ভিকতার সাথে প্রবেশ করল। আসসালামু আলাইকুম আব্বু। টিহুর কণ্ঠে আশঙ্কা স্পষ্ট, অযাচিত কারণে কণ্ঠস্বর কাঁপছে। মনে হচ্ছে কোনো এক বিকট ঝড়ের পূর্বাভাস আসবে। হলেও তাই। সদা স্নেহযোগ সদা স্নেহময় নওশাদ হকের কণ্ঠে আজ গুরু গম্ভীর। ওয়ালাইকুম সালাম। তুমি বাসায় আসবে কবে? পরীক্ষা শেষ হয়ে গিয়েছে না? আর ট্যুরও তো কমপ্লিট। জি। রিশাদের নানু সুস্থ হয়েছেন? টিউর ঠোঁট কাঁপছে। শুকনো একটা ঢোক গিলে জিহবা ভিজিয়ে বলল, জি। তাহলে কালকে এখানে আসার প্রস্তুতি নাও, ছোট চাচু যাবে তোমাকে আনতে। টিহুর চোখ যেন কঠোর থেকে বেরিয়ে আসবে। ব্যতিক্রম কণ্ঠে সে তাড়াহুড়োয় বলল, না না বাবা, চাচুকে পাঠাতে হবে না, আমি। বোঝা মাত্র ধীর কণ্ঠে বলল, চাচ্চু আসার দরকার নেই, আমি মাহার সাথেই ফিরবো। ও বলেছিল খুলনায় যাবে, আঙ্কেল আন্টির সাথে দেখা করবে। আচ্ছা, মনে রেখো পরশুদিনের মধ্যে এখানে তোমাকে দেখতে চাই আমি। যত দ্রুত সম্ভব আসার ব্যবস্থা করো। জি আচ্ছা। বাবা ফোন কেটে দিতেই ফোঁস করে শ্বাস ছেড়ল টিহু। কি মিথ্যা নাটকটা না সাজিয়ে এসেছে। বাবা মাকে জীবনে এর থেকে বড় মিথ্যা হয়তো সে আর কোনোদিন বলেনি। বলেছিল তাদের ভার্সিটি ট্যুরের কথা। ভেবেছিল হয়তো সপ্তাহখানেকের মাঝে ফিরে আসবে। তাই ব্যর্থতার দরুন পার হলো প্রায় অর্ধমাস। অতঃপর একটা মিথ্যা কি থেকে কি আরেকটা মিথ্যা জন্ম নিল। রিশাদের মায়ের দুঃসম্পর্কের আত্মীয়ের দোহাই দিয়ে দিনগুলো যাপন করলো সে। আয়নার দিকে তাকাতেই বড় ইতস্তত হলো তিহুরাজ। বাবার এমন কণ্ঠে বিচলিত করছে তাকে। তার উপর আবার কালকের ভিতর খুলনা ব্যাগ। যেন তেমন কথা নয়। টিহুর হঠাৎ মনে হলো নীলকে কথাটা জানানো প্রয়োজন, কিন্তু কোথায় সে? খুব সম্ভবত নিচে কোনো আলোচনায় ব্যস্ত। অস্থিরতা জেঁকে বসলো তিহুকে। দ্রুত ফোন তুলে মাহাকে টেক্সট করে জানালো কাল ফেরার কথা। মাহা রিপ্লাইয়ের জন্য দেরি না করে রিশাদকে কল করে আরেকটা টেক্সট করলো, আব্বু যদি তোকে ফোন করে বলবি আমরা ফিরেছি দুদিন আগে, একটা এক্সট্রা এক্সাম ছিল, এজন্য দেরি হয়েছে। সে যখন ব্যস্ত হঠাৎই বেজে উঠল পাশে থাকা নীলের ফোনটা। ভাইব্রেশন আর কিছুটা জোরে রিংটনের শব্দে বিরক্ত হয়ে সেদিকে তাকালো। হঠাৎ তার চক্ষুদ্বয় স্থির হলো। বিস্ফোরিত চোখে চেয়ে থাকলো লক স্ক্রিন দিকে। সেখানে জ্বলজ্বল করছে তার ছবি। শাড়ি পরা, হাতে গাজরা, হাতটা উঁচু করে পাহাড়ের দিকে দেখা যাচ্ছে কাউকে। জাফলংয়ে তোলা ছবি সেটা, কোনো এক মুহূর্তে তোলা। বড্ড মুগ্ধ তার দৃষ্টি। নিঃসন্দেহে নীল একজন ভালো ফটোগ্রাফার। তবে কারো লুকিয়ে ছবি তোলার দক্ষতাও যে এত সুনিপুণ হতে পারে সেটা নীলকে না দেখলে টিহু জানতো না। সে যখন মুগ্ধতায় ডুবেছিল হঠাৎই তখন রুমে প্রবেশ করলো নীল। তাকে এমন চেয়ে থাকতে দেখে গলা খাকারি দিয়ে বলল, কি দেখছেন ম্যাডাম? নীলের কণ্ঠে ধ্যান ভাঙল টিহু। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে মুখ কুঁচকে বলল, লুকিয়ে ছবি তুলেছেন কেন? ইচ্ছা। হেলদোলহীন কথা বলতেই রুমে প্রবেশ করলো সে। টিহুকে কিছু না বলেই টিহুকে কিছু একটা বলার আগেই টিহু ফের বলল, ছবিটা ভালো হয়েছে। তা আগে থেকে এক্সপার্ট নাকি? নীল তাকে ধন্যবাদ জানাতে গিয়েও শেষ কথায় ভ্রু নাচালো। লিসেন, ইউ আর মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট লেডি। লাস্টটা আমি এমনিতেই হব, কেননা আমি যাকে পছন্দ করি অথচ তার জীবনের লাস্ট অপশন না হতে পারি, সে তো দুনিয়ার বুকে থাকে না। তো
আমি যে আপনার ফার্স্ট, এটা কিভাবে বিশ্বাস করব? নেতাদের তো ক্যারেক্টার ভালো না। তার এমন কথায় নীল তড়িৎ বেগে এগিয়ে আসলো তার দিকে। নীলের এমন কাণ্ডে তিহু দুপা পিছিয়ে যেতেই নীল এগিয়ে এসে দুবাহু আঁকড়ে ধরল। মুখ নামিয়ে আনল তিহুর গ্রীবাদেশের বরাবর। হঠাৎ তার এমন অযাচিত কাণ্ডে বিস্মিত এবং তাজ্জব বনে গেল তিহু। হুট করে নীল ভূমিকম্পের ন্যায় এমন এক কাণ্ড ঘটালো। তিহুর ঘাড়ের কাছে এলোমেলো কগাছা চুমু খেয়ে উষ্ণ শ্বাস ফেলল। তার গরম নিঃশ্বাসে আলতো ছোঁয়া চুলগুলো সরে যেতেই তিহুর সেই শুভ্র গ্রীবায় স্পর্শ করল। মুহূর্তের মধ্যে এক শীতলতা গ্রাস করল তিহুর সর্বাঙ্গে। শিরশিরিয়ে অনুভূতিটা যেন বিদ্যুতের মতো মেরুদণ্ডে নেমে গেল। তার সাথে সাথে সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। বুকের ভেতরে ধুকপুকানি ঢাকির ন্যায় যেন তীব্র বেগে বাজতে শুরু করলো। সে এতই হতভম্ব যে নাড়াচাড়া করার শক্তিও যেন হারিয়ে ফেলেছে। ডাগর ডাগর চক্ষু তার পলক ফেলতে ভুলে গেছে। নীলের মাথার দিকে স্থির হয়ে আছে। নীলের মুখ তখনও তিহুর গ্রীবার কাছে স্থির হয়েছে। তার শরীরে তিহুর কানের কাছে মুখ এনে পৌরশালী ফিসফিস কণ্ঠে বলল, আমার ক্যারেক্টারের সার্টিফিকেট নিতে শোনা। পৃথিবীর সবার জন্য অন্যতম শুদ্ধ পুরুষ হলেও তোমার কাছে চরম অসভ্য খেতাব পেতে আমার সময় লাগবে না, যদি আমি তোমার ইচ্ছুর বিরুদ্ধে তোমাকে পেতে চাই। কথা বলার দরুন নীলের উষ্ণ শ্বাস তিহুর কর্ণদেশে বাড়ি খেচ্ছে। সর্বাঙ্গ অস্পষ্ট ঝাঁকুনি দিচ্ছে। নীলের বলা কোনো কথায় কর্ণগোচর হলো না। তিহু বরং আগের ন্যায় কম্পিত কণ্ঠে বলল, বাবা। এমন মুহূর্তে তিহুর এমন কথা ভ্রু কুঁচকালো। নীল, কোথায় বাবা? তিহু অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলে উঠল, আমার বাবা। নীলের ভ্রুচর আরো কুঁচকে গেল। তোমার বাবা মানে? মানে আমার বাবা বলেছে কালকের মধ্যে খুলনা ফিরতে। হোয়াট? কোথাও যাচ্ছ না তুমি? নীলের থেকে হয়তো এমন উত্তরই আশা করেনি তিহু। সে ভেবেছিল নীল হয়তো চিন্তিত হবে, প্রশ্ন করবে। তার পরবর্তীতে এমন জবাবে তিহু ভ্রু কুঁচকে তাকালো। যাবো না মানে? আপনি কি পাগল? এমনিতে জোর করে বিয়ে করেছেন আমার, পরিবারে কেউ জানেই না, তার উপর আবার এখন যেতে বারণ দিচ্ছেন। এবার বাবা মা সন্দেহ করবে। কেন সন্দেহ? কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি কোথাও যাচ্ছ না এটাই। নীল। ওয়ালিদ খান ছেলের রুমের পাল্টে যাচ্ছিল। বাবার এমন কণ্ঠে থমকে দাঁড়ালো। সে দ্রুত বলল, জি বাবা। একটু এদিকে আসো তো। আসছি। বাবার ডাকে রুম থেকে বেরিয়ে যেতে নীল ফের তিহুর দিকে তাকিয়ে সতর্ক কণ্ঠে বলল, কথা বলে এক্ষুনি আসছি আমি, তুমি কিন্তু কাল কোথাও যাচ্ছ না। বলে রুম থেকে বেরিয়ে গেল নীল। অন্যদিকে তার এমন কথায় ভ্রুচোরা কুটি হলো। তার প্রস্থান পথের দিকে চেয়ে রইল তিহু। আনমনে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা মাহাকে টেক্সট করল তিহু, কালকে বাসায় যাও বুঝলি? কোন বাসায়? খুলনা। খুলনা আমার বাসায়। কি? সঙ্গে সঙ্গে আর কোনো জবাব না দিয়ে সরাসরি ফোন দিল মাহা। তিহু রিসিভ করে হ্যালো বলার পূর্বে মাহা চিৎকার করে বলল, আঙ্কেল আন্টি সব কি জেনে গেছে নাকি? আর একটু কর পালিয়ে পালিয়ে বিয়ে। পিরিত দেখে আর বাঁচি না। আল্লাহ গো, এবার কি হবে? তোর চাচাগুলো যা। ইয়া আল্লাহ। অনর্গল কথাগুলো বলে থামলো মাহা। তিহু তাকে শান্ত করে বলল, এবার থাম মেরি মা, আর কোনো প্রবলেম নেই। বাবা আমাকে যেতে বলেছে, হয়তো অন্য কোনো দিন, অনেকদিন যাওয়া হয় না তাই। মাহা যেন হাঁপ ছেড়ে বাঁচল। স্বস্তির শ্বাস ফেলে বলল, তাই বল, কিন্তু সমস্যা হচ্ছে নেতা সাহেবকে নিয়ে। কেন? তাকে নিয়ে আবার কি প্রবলেম? তোর বর তো তোর কথাই চলে। আমি শুধু ভাবি, আফসোস করি, তোর তোর আগে দেখাটা আমি কেন পেলাম না। গাছ জ্বালানো কথাবার্তা বলিস না তো, আমি আছি এক জ্বালায়। ওসব বাদ দে। আজকে কি হয়েছে জানিস? তোরা চলে যাওয়ার পর ওখানে সে কি এক অবস্থা। ব্যাপক মারামারি। ভাগ্যিস রিশাদ সাথে ছিল। মানে? তার কথা বলার শেষ হওয়ার পূর্বে রুমে প্রবেশ করল নীল। কিছুক্ষণ পূর্বে বিধ্বস্ত দৃষ্টি শান্ত শীতল। রুমে প্রবেশ করে গম্ভীর কণ্ঠে সে বলল, কাল কয়টায় যেতে চাও? কয়েক মিনিটের ব্যবধানে তার এমন বদলে যাওয়ার মনোভাবে দ্বিধান্বিত হলো তিহু। কিঞ্চিত ভ্রু কুঁচকে বলল, মানে? নীল কক্ষে প্রবেশ করতে করতে বলল, গাড়ি রেডি আছে। আনোয়ার চাচা তোমাকে তোমাদের আগের ফ্ল্যাটে দিয়ে আসবে। তিহু এবার বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। তেমনি ভঙ্গিমা জিজ্ঞেস করলো, কি হয়েছে? তবে তাকে অবাকের চোখে পৌঁছে দিয়ে দ্রুত অসময়ে প্রবেশ করে ঠাস করে দরজায় লাগিয়ে দিল নীল। তিহু বোকার মতো চেয়ে থাকলো শুধু। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। আর আমি একটা জিনিস নোটিস করেছি, যারা এই গল্পটা পড়ে তারা কেউ আসলে কমেন্ট করে না এই গল্পের।
যে গল্পটা কেমন হয়েছে না হয়েছে বা পরবর্তী পর্ব দিব কিনা কেউ কমেন্ট করেন না, এই জন্য আমিও আসলে এই গল্পটা দেওয়ার আগ্রহ খুব কম পাই। তো সবাইকে বলবো বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে এবং অবশ্যই কমেন্ট করবেন, নাহলে গল্পের রিস্ক কমে যাবে। ধন্যবাদ।